আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪ বছরে ৪,৭৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সংখ্যা ১০ বছরে প্রায় ৯,৫০০। নারীর প্রতি প্রিয় বাংলাদেশের আমলনামার একটি উদাহরণ এটি। নারীর সমান অধিকার, মর্যাদা ও মূল্যবোধের প্রশ্নে বাংলাদেশের মান ক্রমাগত নামছেই। এই বাস্তবতায় বছর ঘুরে সামনে এসেছে আন্তর্জাতিক নারী দিবস। ২৪-এর গণ অভ্যুত্থানকে মাঝখানে রেখে নারীর প্রতি সীমাহীন বৈষম্য ও সমাধানের পথ নিয়েই কথা বলবো আজকের এখন প্রকাশে। বিষয় দিয়েছি অন্য পক্ষ। নারী কি অন্য পক্ষ হয়ে গেছে? অতিথি হয়েছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একই সঙ্গে সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই অধ্যাপক সাইমা আপনার কাছে জানতে চাই যে এই যে আন্তর্জাতিক নারী দিবস, প্রতি বছর আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আজকেই দেখা যাচ্ছে যে একটি ৮ বছরের শিশুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। আজকে আরও একটি ঘটনা আছে, সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আছে। গড়ে প্রতি ৯ ঘন্টায় অন্তত একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে এবং 1/3 নথিবদ্ধ হচ্ছে না। তার থেকে হতাশার খবর হলো যে শিশু যৌন হয়রানির 40% শিক্ষকদের দ্বারা। একজন শিক্ষক হিসেবে আপনার কাছেই এই বিষয়ে জানতে চাই যে শিক্ষক হিসেবে আপনার কেমন লাগে এই তথ্য শোনার পরে? পুরো তথ্যটাই তো আপনি দেখেন হতাশাব্যঞ্জক আমি বলবো, এবং বাংলাদেশ, পুরো বিশ্ব, যে ইতিহাসই আপনি টানেন না কেন, এর চেয়ে নির্মম বাস্তবতা আর কিছু হয় না। এরকম বাস্তবতাকে সামনে রেখে পুরো বিষয়েই এখন উইমেন্স ডেটা বেশ বাংলাদেশে তো বটেই, ইট হ্যাজ বিকাম আ মেয়ার সেলিব্রেশন, অ্যাজ ইফ এটা জাস্ট অ্যানাদার হলিডে, উৎসব। এর চেয়ে নির্মম উপহাস আর কিছু হয় না। আমরা যে মাগুরার ঘটনাটা যেটা দেখলাম, এবং এই ঘটনার পিছনে আপনার কাছে যে ডেটাটা আছে, 40%ই শিক্ষক, শব্দটা কোট আনকোট। আমি প্রশ্নটা করি, শিক্ষক হতে হলে তার কি প্রয়োজন হয়? প্রথমে তো তাকে একজন মৌলিক গুণাবলী, তার যে মানবিক গুণাবলীতে একজন উন্নত শ্রেণীর মানুষ হতে হয়, তারপরেই সে শিক্ষক হবার যোগ্যতা রাখেন। আপনি যদি বলেন সার্টিফিকেট তার আছে, পিএইচডি ডিগ্রি আছে, তাই সে শিক্ষক এবং সে ধর্ষক, শিক্ষকের ক্রাইটেরিয়া কি তিনি ফুলফিল করেছেন? সুতরাং একটা টাইটেল দিয়ে দিলেই তিনি শিক্ষক হয়ে গেলেন। তিনি শিক্ষক কেন? তুমি মানুষই তো হয়ে উঠতে পারেননি। এবং সেই কারণে আমাদের যে ক্রমশ অধপতন, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের মানবিক গুণাবলীর থেকে অনেক দূরে। আমরা বিভিন্ন টাইটেলের পিছনে ছুটছি, ধর্মের নামে, কখনো বিভিন্ন পদবীর নামে, কিন্তু আমরা মানুষ হিসেবে মরে গেছি অনেক আগে। যে কারণে এই বাস্তবতাগুলো এখন সামনে আসছে, এগুলো আগেও হচ্ছে, এখনো হচ্ছে, এবং এটার যদি আমরা রাশ টেনে না ধরি, আল্লাহ মাফ করুক, এটা বাড়তেই থাকবে। আমি ধন্যবাদ অধ্যাপক জুবায়ের, আপনার কাছে জানতে চাই যে এক সময় আমরা দেখতাম যে মানুষের জীবনের হবি বা শখ বা কি হবেন ভবিষ্যতে, অধ্যাপনা বিষয়টি খুব অনেক বেশি আসতো, আমরা বিভিন্ন পত্রিকায় পড়েছি। তো এই যে একজন মানুষ শিক্ষক হয়ে যাচ্ছে এতগুলো বছর পড়াশোনা করার পরে নানান কিছুর মধ্য দিয়ে, যেটি খুব দুঃখজনক, হতাশার খবর আমরা যেমন শুনলাম যে 40% শিক্ষকের দ্বারা এই ঘটনাটি ঘটছে। তাহলে শিক্ষক যে তিনি হয়ে উঠলেন, তার নৈতিক মান কিভাবে তৈরি হবে, কোন গুণাবলীর মধ্য দিয়ে তিনি বড় হবেন, এখানে কোন জায়গায় আসলে গ্যাপটি হচ্ছে? তিনি শিক্ষক হয়ে উঠছেন কিন্তু মানুষ হয়ে উঠতে পারছেন না। আমাদের যদি শিক্ষক নিয়োগের যে প্রসেস বা প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে এমন কোনো জিনিস নেই যে একজন ব্যক্তি নৈতিক মান সম্পন্ন কিনা সেটা যাচাই করা হয়, সেটা নেই। আর আপনি যেটা বলছেন যে হয়তো মানুষ একসময় মনে করতো বা বলতো যে আমি অধ্যাপনা করব, আমি শিক্ষক হব, কিন্তু বর্তমানে সেই পর্যায়টি নেই। আপনি যদি দেখেন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের যারা চাকরি প্রার্থী, তাদের অগ্রাধিকারের বিষয়গুলি দেখেন, বিসিএসে যারা যদি কেউ চয়েস দেয়, 1 নম্বর চয়েস কিন্তু প্রশাসন, 2 নম্বর পুলিশ, তারপর পররাষ্ট্র, সে হয়তো 16 নম্বরে শিক্ষকতা দেয়। তো সেই হিসেবে দেখা যায় যে অন্য কোনো ক্যাডার না পেয়ে হয়তো সে শিক্ষকতা করে, কিংবা বেসরকারি চাকরিতে যারা অন্য কোনো উন্নত বা আরও কোনো বেটার কোনো চাকরি না পায় তারা শিক্ষকতা করে। তো সেই হিসাবে আমরা
নৈতিক মান সম্পন্ন বলেন কিংবা একাডেমিক যোগ্যতা দিক দিয়ে বলেন, কোনো দিকেই একজন যোগ্য শিক্ষক হওয়ার মতো নির্বাচিত করার মতো কোনো ক্রাইটেরিয়া, কোনো পদ্ধতি বা কোনো সিস্টেম আমাদের এখানে নেই। তো এটা একটা বড় বিষয়। ধন্যবাদ। উমামা ফাতেমা, আপনার কাছে জানবো যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে, ক্যাম্পাসে, সব জায়গায় নারীদের যে সমান অংশগ্রহণ, কোনো কোনো ক্ষেত্রে পুরুষের উপস্থিতি দেখা যায়নি, নারীরা আসলে ছিল খুব জোরে সোরে। কিন্তু তাদের যে নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, যেটি আগে ছিল, কিন্তু একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় নারীদের উপস্থিতি আমরা খুব হাতে গোনা দেখেছি। এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সমগ্র জনগণকে আমি জানাই নারী দিবসের শুভেচ্ছা। কারণ 5 আগস্টের আগ পর্যন্ত যেটা হয়েছে, আমাদের যে কোটা আন্দোলন বলি বা কোটা আন্দোলনের হাত ধরে যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই পুরো বিষয়টাতে আমরা কখনোই নারী বা পুরুষ আলাদা কোনো আইডেন্টিটি আকারে নিজেদেরকে দেখিনি। আমরা যখন কবি সুফিয়া কামাল হল থেকে আমি মিছিল করে আমরা যখন বের হতাম, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলি, ইডেন কলেজ, বদরুন্নেসা থেকে আমাদের বড় মেয়েদের বিশাল ঢল আসতো, তারা কিন্তু আমরা কখনোই মনে হয়নি যে আমরা শুধুমাত্র ফিমেল হিসেবে এখানে অংশগ্রহণ করছি। বা অনেক সময় এটা চেষ্টা হয়েছে ছেলেদের পক্ষ থেকে, আমরা দেখেছি এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে মেয়েরাও রাস্তায় নেমে এসেছে, এখন ছেলেরা নামতে ভয় পাচ্ছে কেন, মানে মেয়েদেরকে দেখিয়ে যে ওরাও তো নামছে, তাহলে তুমি নামতেছো না কেন। তো এই যে মানে নারীকে সবসময় একটা দুর্বল রিপ্রেজেন্টেটিভ আকারে দেখানো এবং শুধুমাত্র একটা জনসংখ্যা আকারে সম্মান দিচ্ছে, কিন্তু ওখানে কোথাও একটা কিন্তু আছে। এটা আমি ঠিক সম্মানও বলবো না, এটা যেহেতু হচ্ছে একটা দাবি পূরণ করতে হবে এবং একটা বিশাল জনসমাগম দরকার। তো সেই জায়গা থেকে তো আসলে ফিমেল থাকা মানে সেই আন্দোলনটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। ফিমেল থাকা মানে এখানে এটার যৌক্তিকতা অনেকখানি বেড়ে যায়। কারণ একটা মেয়ে তো ছেলেদের মতো যখন তখন মিছিলটা করবে না, তার অনেক যুক্তি থাকতে হয় একটা মিছিলে আসার জন্য। যার কারণে আমরা 5 আগস্ট আগ পর্যন্ত আমরা ফিমেলরা কিন্তু অনেক স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভাইদেরকে যখন রাস্তায় মেরে ফেলা হচ্ছে, আমাদের বোনদেরকে যখন 15 তারিখে পিটানো হয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু সবাই নেমেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তো আসলে পলিটিক্স একটা ডিফারেন্ট স্ফিয়ার। অনেক পরিবারকে আমরা দেখেছি তারা তাদের মেয়েদের সাথে রাস্তায় নেমেছে, মেয়েদের সাথে তারা ট্রাফিক কন্ট্রোলিংয়ে তারা হেল্প করেছে, বা রাতে পাহারা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদেরকে তারা অ্যালাউ করছে। কিন্তু যখনই হচ্ছে ওখানে পলিটিক্সের প্রশ্নটা আসছে, যখন পাওয়ারের প্রশ্নটা আসছে, তখন ফ্যামিলিগুলো আসলে মেয়েদেরকে ওখানে পাঠানোর ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড। ফ্যামিলি একটা পোর্শন। আরেকটা হচ্ছে যারা এখানে আমাদের যারা পুরুষ কোঅর্ডিনেটররা আছে, আমাদের যারা পুরুষ সহযোদ্ধারা আছে, তাদেরও একটা মানসিকতার ঘাটতি আমি দেখেছি। যে নারীদেরকে যখন অংশগ্রহণ করতে হচ্ছে, নারীরা যখন আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা যতটা ফ্রিলি এগিয়ে দিচ্ছে, সবাইকে সামনে দিয়ে দিচ্ছে, যখন এটা পাওয়ারের কোশ্চেন আসলো, সাথে সাথে কিন্তু পুরা স্পেসটা বন্ধ হয়ে গেল। এবং মেয়েদেরকে যে তুমি মেয়ে, তুমি এত পলিটিক্স বুঝো না, তুমি মেয়ে, তুমি হচ্ছে তোমার এত ক্যাপাসিটি নেই, তুমি মেয়ে, তুমি এত রাজনৈতিক বিষয়ের সাথে যুক্ত হইও না। তো এই বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে মেয়েদেরকে কিন্তু এখানে সাইডলাইন করে ফেলা হয়। তো এটার প্রভাব কিন্তু ওভারঅল আমি মনে করি যে পড়েছে। তবে এটা আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর যে অভ্যন্তরীণ বাস্তবতা, এটার কারণেই আসলে ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি যদি আপনাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্ন করি যে আমরা তো খুব অবাক হয়েছি যে আপনি নতুন রাজনৈতিক দলে নেই, এখানে কি নারী প্রসঙ্গ কোনো বিষয় আসলে ছিল কি, নাকি আসলে অন্য কোনো? নারী প্রসঙ্গ স্পেসিফিকভাবে যদি ধরি, তাহলে নারী প্রসঙ্গ হয়তো খুব বড় আকারে সামনে আসবে না। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমাদের রাজনীতিতে এখনও মানে ফিমেলদেরকে সাইডলাইন করে রাখা, ফিমেলদের ভয়েসটাকে খুব বেশি মেইন স্ট্রিম হতে না দেওয়ার প্রবণতাটা আছে, এবং ফিমেলদের ক্ষেত্রে টোকেনিজমের একটা প্রবণতা আছে, যেটার প্রভাব আসলে সর্বত্র পড়ে। এবং যেটা রিসেন্টলি যেটা আমি গত 2-3 দিন ধরে যেটা খেয়াল করলাম, আমাদের যেমন আমার ডিপার্টমেন্টে একজন জুনিয়রকে যখন এরকম একটা হ্যারাসমেন্টের শিকার হতে হলো, আমরা এটা নিয়ে যখন ভয়েস রেজ করলাম, আমরা খুবই স্বাভাবিক একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের মনে হয়েছে যে এটা তো হতে পারে না। একটা ইউনিভার্সিটি স্টাফ তো কখনোই একজন স্টুডেন্টকে গিয়ে একটা কথা বলে দিতে পারে না। এটার জন্য তো বিশ্ববিদ্যালয়কে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, এটা তার রুলস রেগুলেশনের মধ্যেই থাকা উচিত। সেখান থেকে যখন আমরা দেখলাম যে এরকম একটা বিশাল মব ক্রিয়েট করে শাহবাগে যাচ্ছে, কিন্তু আমাদের পুরো যে পলিটিক্যাল কমিউনিটি, তারা পুরোপুরি মুখে কুলু পেটে বসেছিল, তারা কোনো ধরনের কথাবার্তা বলেনি, কোনো ধরনের দিক নির্দেশামূলক বার্তাও দেয়নি, তারা জাস্ট চেষ্টা করছিল ঘটনাটা জাস্ট শেষ হয়ে যাক। কিন্তু ঘটনাটা তো শেষ হয়নি। পরের দিন সকালবেলা দেখা গেল যে ওই লোক কালের কণ্ঠে একটা বিশ্রী একটা বক্তব্য দিল, এটার পরে তাকে ফুলের মালা পরিয়ে হচ্ছে জামিন নিয়ে এই জায়গাটাই জাস্ট একটু শেষ করে ফেলি আর কি। মানে
এই মানে কাজটা জাস্ট যখন- একটু শেষ করে ফেলি, জি, মানে ওই জিনিসটার কিন্তু একটা ওভারঅল প্রভাব তো আমাদের উপর পড়েছে। আমরা দেখছিলাম যে আমরা পুরো স্ফিয়ারটার মধ্যে একা, এবং আমি যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলছি, আমাকে নানান ধরনের ট্যাগিং করে 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 সাইডলাইন করে ফেলার একটা চেষ্টা। তো পলিটিক্সের মধ্যে যদি বিষয়টা এরকম হয় যে আপনি বিপদের সময়ে আপনার যারা রাজনৈতিক সঙ্গী তারা আপনার পাশে দাঁড়াবে না জাস্ট বিকজ তার হচ্ছে পলিটিক্যাল ভোটটা দরকার বা তার হচ্ছে যে একটা ক্যারিয়ার আছে, তখন কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণ করাটা স্বাভাবিকভাবে অনেক কঠিন হয়ে পড়ে। ধন্যবাদ। আমি স্যারের কাছে এখানে আসতে চাই যে এখান থেকে কিন্তু মানে ইসলামকে টানা হয়েছে কোনো না কোনো ভাবে, যেমন পরবর্তীতে যারা তাকে ছাড়িয়ে নিয়ে এসছে তারা তার হাতে কোরআন দিয়ে দিয়েছে, ফুলের মালা তাকে দিয়েছে, মানে এটি আসলে ইসলামকে কত বেশি নামানো হলো, বা এই ঘটনাটি যখন ঘটলো তখন আপনাকে একজন শিক্ষক হিসেবে বলি বা রাজনৈতিক দল বলি বা ধর্মভিত্তিক রাজনীতি দল বলেও যাদেরকে ট্যাগ দেওয়া হয় তাদের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসলে কেন আসেনি, বা আলেম সমাজের পক্ষ থেকে কেন আসলো না? আচ্ছা, বিষয়টা যখন যে কোনো একটা বিষয়ে যখন ধর্মকে ট্র্যাক করে ফেলা হয় বা সংযুক্ত করে ফেলা হয়, তখন এটা এমন একটা স্পর্শকাতর জায়গায় চলে যায় যে কেউ এটাতে কথা বলতে ভয় পায়। আর এখানে যেটা হয়েছে সেটা যেটা আমি দেখেছি, এখন আপনি যদি চুপ থাকেন বা আপনি যদি মনে করেন যে তাকে ফুল দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে মনে হয়, জি, তাহলে সে যা করেছে যেন সেটাই সঠিক সেরকম মনে হয়। তো কিন্তু বিষয়টা হলো এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটা ট্যাগ দিয়ে দেবে, একটা সাইডে ফেলে দেবে, এই ভয়ে হয়তো অনেকে এই ক্ষেত্রে কৌশল অবলম্বন করেছে। কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে এই পরিস্থিতি কিন্তু অনেকটা বদলেছে। আপনি যদি মনে করেন সেখানে কথা বলার সুযোগ অন্তত ছিল, আগে যেটি ছিল না। জি, অবশ্যই কথা বলার সুযোগ ছিল। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো আপনি যদি কোনো একটা ঘটনা দেখেন, আপনার দৃষ্টিতে সেটা হচ্ছে অপ্রীতিকর, সেখানে যদি সমাজের কোনো ক্ষতি হয়, যেমন একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, একটা ডাকাতির ঘটনা ঘটছে, তো সেখানে তো আপনার আর অপেক্ষার সুযোগ নেই। আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন, অংশগ্রহণ করবেন। কিন্তু আপনি আপনার দৃষ্টিতে মনে হচ্ছে অপ্রীতিকর, আমি একদম ধর্মীয় দৃষ্টিতে বলছি, অপ্রীতিকর মনে হচ্ছে, কিন্তু এটা একজন মানুষের ব্যক্তি স্বাধীনতার সাথে সম্পর্কিত, এটার দ্বারা কারো ক্ষতি হচ্ছে এমন না। যেমন ওই নির্দিষ্ট ঘটনাটি, সেক্ষেত্রে আপনি কিন্তু যেভাবে ঘটনা ঘটানো হয়েছে বা যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি বলতে পারেন না। আপনার যদি মনে হয় কারেকশন করা উচিত, এই ধরনের ঘটনায় একজন ছেলে বা মেয়েকে কারেকশন করতে পারে তার পিতামাতা, সে যদি বিবাহিত হয় তার স্বামী, মানে যার উপর তার অভিভাবকত্ব আছে তারা পারে। আর আপনি যদি দৃষ্টি আকর্ষণ করতে চান, আপনার অনেক উপায় আছে, আপনি বইপত্র লিখেন, আপনি ওয়াজ নসিহত করেন, নানাভাবে করতে পারেন। একটি দিক আছে, কিন্তু সুনির্দিষ্ট রাজনৈতিক দলগুলো বা ইসলামিক স্কলার আমরা যাদেরকে আসলে বলি, আপনি দেখবেন যে বাংলাদেশে একজন আহমদুল্লাহকে ঘিরেই 100 কোটি টাকা মানুষের দেয়ার প্রবণতা আমরা দেখলাম আর কি, যেটি অন্য কেউ আসলে সেভাবে কালেক্ট করতে পারেননি। তিনিও তো একটা কথা বলতে পারতেন, আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি কিনা? জি, অবশ্যই পারি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কয়েকজন ইসলামিক স্কলার হোক বা পপুলার, তারা ওই ধরনের ধর্মপ্রাণ ব্যক্তিদের মাঝে তারা বরং এই ঘটনার পক্ষে ছিলেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এটা খুব দুঃখজনক, কারণ যে অ্যাপ্রোচটা সে প্রদর্শন করেছে এটা ইসলামের দৃষ্টিতে টোটালি রং। এটাকে উৎসাহিত করার বা এটাকে বাহবা দেওয়ার কোনো অবস্থান নিতে পারতেন, কারণ কথা বলেই তো আসলে প্রতিবাদটি শুরু হবে। অধ্যাপক সাইমা, আপনার কাছে একটু জানতে চাইবো যে রাজনৈতিক দলের ইশতেহারে আমরা সবসময় দেখি যে নারীর সমানাধিকারের বিষয়টি যত স্পষ্টভাবে আসে, পরবর্তীতে সেটি আসলে আর থাকে না, এবং সবসময় ঠেলতে 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 এটি আসলে ওই সংরক্ষিত আসনে গিয়েই আসলে ঠেলে দেওয়া হয়। রাজনীতির কেন্দ্রে এসে এই যে নারীকে একটি একপাশ করে ফেলা, এটি আসলে আমাদেরকে সামগ্রিক বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে কতটা পিছিয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন? মানে মনে হচ্ছিল প্রত্যেকটা প্রশ্নের সাথে নিজে যোগ করি আরো কিছু যোগ করতে পারেন। মানে এত কিছু বলবার মানে আমরা অনেক কথা বলি, নারী দিবস আসলে ফুলঝুরিতে আমাদের মুখ ভরে যায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি দেখবেন, আমি আসলে আমার গবেষণার একটা ক্ষেত্র হচ্ছে নারী কেন্দ্রিক ছিল, উইমেন লিডারশিপের উপর ছিল। তো সেই সময় আমি কাজ করতে যেও দেখেছি যে ধরে নেন কর্পোরেট সেক্টরে দেখেছি যে খুব মন খুশি নিয়ে নারীকে ধরেন এই নারী দিবসে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি জানি যে ডোমেস্টিক ভায়োলেন্স তার ঘরে হয়, হ্যাঁ, তো সেই রকমটাই হচ্ছে বাস্তবতাটা। এখন পলিটিক্যাল, আপনি আমাকে পার্টিকুলার, আমি যদি ইফ আই টক লেটার অ্যাবাউট দ্য প্রিভিয়াস টপিকস, আমি যদি আপনার প্রসঙ্গে ফেরত আসি, এখন পলিটিক্যাল যে ইশতেহারের ভেতরে তারা যখন বলেন
এটা খালি পলিটিক্যাল ফ্যাক্টরে না, এটা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই হয়। দেখেন, নারী শুরুই করে ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন থেকে। কীরকম আমি আপনাকে বলি, দেখেন ওই যে মিনা কার্টুনের কথা বলি না আমরা, মিনা কার্টুনের বাস্তবতা আপনি খেয়াল করে দেখেন, আপনার আমার ঘরেও কিন্তু তাই হচ্ছে। রুরাল এরিয়াতে তো আরও বেশি। মানে কোনটা, মা খাবার বেড়ে দেওয়ার সময় ছেলেটাকে বলছে তোমাকে তো বড় হতে হবে, সে তো সংসারের হাল ধরবে। এই যে তার মানসিক গঠনে আত্মপ্রত্যয়টাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং মেয়েটাকে বলা হয় তুমি ভাইয়ার জন্য করে নাও, তুমি পরে বসো, তুমি পরে খাও, এই যে তোমাকে ছেড়ে দিতে হবে। সো নারীকে তৈরি করা হচ্ছে তুমি সর্বংশ হবা, তোমাকে ছেড়ে দিতে হবে, এটা হলে তুমি আদর্শ নারী। হ্যাঁ, সমাজ তাকে সেইভাবে নেয়। এবং পুরুষ যখন সে কার্যক্ষেত্রে আসে, সেটা পলিটিক্যাল হোক, কর্পোরেট হোক, যে কোনো ফিল্ডেই হোক, সে সেখানে আত্মবিশ্বাস নিয়ে আসে এবং কর্মক্ষেত্র তার জন্য কিন্তু তৈরি থাকে। মেয়েদের জীবনটাই সংগ্রামের। তাকে সেই প্রথম থেকে পরীক্ষা দিতে দিতে, অ্যাপ্রুভাল নিতে 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 আসতে হয়। হ্যাঁ, রাজনৈতিক ইশতেহারে যদি আমি আসি, রাজনৈতিক ইশতেহারে যখন বলা হয় দেয়া হবে, আসলে রাজনীতি না, রাজনীতি যে একটা চর্চা, এটা যে একটা সাধনার বিষয়, এটা যে একটা জ্ঞানের বিষয়। সমাজের পরিস্থিতিটাই এমন, আপনি আমাদের দেশে হঠাৎ করেই মানুষ খুব কম, কিন্তু ছেলেরাও দেখবেন একদম জীবনের লক্ষ্যই থাকে আমি রাজনীতি করব, খুব কম কিন্তু হঠাৎ করে আসা, টার্মলে আসা, ফ্যামিলি ভ্যালুজে আসা সেরকম, বিকজ আমরা সেই পরিবেশটাই তৈরি করতে পারিনি। মেয়েদের ক্ষেত্রে তো আরও না, সে নিজে, women do not aspire to be a politician ফ্যামিলির কারণে। কেন হয় সেটা আমি একটু ছোট্ট করে উমামার সাথে অ্যাড করছি। উমামা যে বাস্তবতাটা বললো তার কারণ মূলত 3-4টা জায়গায় আছে। দেখেন, রাজনীতি মাসল, আপনার পলিটিক্যাল পাওয়ার লাগে, রাজনীতিতে আপনার মনিটারি একটা ব্যাপার আছে, রাজনৈতিক ক্যাম্পেইন আপনি যখন করবেন তখন একটা লম্বা সময়ের কমিটমেন্টের ব্যাপার আছে, সেগুলো অবশ্যই সাংঘর্ষিক। মানে নারীর কাছ থেকে যা চাওয়া হয়, তার ক্যারিয়ার যে সময়টায় থাকে, পরিবারের সময় দেবার থাকে, সেটা তার কাছ থেকে, তার সাথে যেহেতু কনফ্লিক্টিং থাকে, মানুষ করতে পারে তখনই। বিশ্বের ইতিহাসেও দেখবেন যে সমস্ত নারীরা পলিটিক্যালি খুব সাকসেসফুল হয়েছেন, তাদের পরিবার বেশ সাপোর্টিভ ছিল। নারীর ওই কারণেই কিন্তু নারী কখনোই এখন আপনি খেয়াল করে দেখেন তো, আপনি বিয়ে শাদির জন্য বাবা মা বলতে বলতে, মামা আমি শিওর এই সময় এসেও বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, এবং বাবা মার এই চাওয়াটা অন্যায় না। নিরাপত্তা নাই তো সমাজের নারীর। তো সেই জায়গাতে আপনাকে যখন বলা হয়, আপনি যদি খোঁজ পান যে নারী রাজনৈতিক সংগ্রামে খুবই সক্রিয় ছিল, সমাজে বেঁধে দেওয়া নিয়ম কানুনে কি তাকে আপনি খুব যোগ্য পাত্রী হিসেবে আমরা মেনে নিব, নাকি বলবো ও মাই গড ও রাজনীতিতে এমন সংসারে এসে না জানি কি করবে। এই যে তকমা, এগুলা অতিক্রম করে মেয়েটাকে যখন আনা হয়, যে ইশতেহারের কথা বললেন, কার্যকর তখনই হবে। আইডিয়ালিস্টিক সিচুয়েশনটা কোনটা? একটা এক্সপেক্টেড সিচুয়েশন যে নারী ইকুয়ালি একটা মেল ক্যান্ডিডেটের সাথে ইলেকট্রাল ফাইট করবে, নমিনেটেড হবে এবং সে পার্লামেন্টে যাবে। তা তো হচ্ছে না, কারণ হচ্ছে ধরে নেওয়া সমাজ তো নারীকে ভোট দিবে না, পলিটিক্যাল পার্টি তাকেই তো দেওয়ার কথা যে যার জিতে আসার সম্ভাবনাটা বেশি। এটা সমাজ, পলিটিক্যাল পার্টি, শিক্ষা, পরিবার, মানে আমাদের সমাজটা তৈরি হয়নি সেভাবে, বা রাষ্ট্র ওয়েলকামও করছে না। এক্স্যাক্টলি। আমরা আসবো ছোট্ট একটু বিরতি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আমি অধ্যাপক জুবায়ের আপনার কাছে আসবো। তার আগে অধ্যাপক সাইমা যেটি বলছিলেন যে রাজনীতির ক্ষেত্রে আমরা ইশতেহারের প্রসঙ্গটি আরও অনেক পরে, পরিবার আসলে অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বা উৎসাহ দেয় না বা সেরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারে না। কিন্তু রাষ্ট্র এবং ইসলাম নারীদের সম্পদ বন্টনের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা আসলে দিচ্ছে না। এখানেও কি পরিবার সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? অনেক আমাদের সচরাচর পরিবারে আসলে দেখি যে কেন নিবে, বা একটু মানে যেন ওনার চাওয়াটাই যেন ভুল, মানে এটি আসলে কেন পূরণ হচ্ছে না, বা এই বাধা আমরা কিভাবে অতিক্রম করতে পারি? ইসলামে যতটুকু সম্পদ নারীদের জন্য নির্ধারিত আছে, তা আমরা যেটা দেখি সেটা আসলে সেই পরিমাণ সম্পদ দেওয়া হয় না। সমান সম্পদ দেওয়ার এটা তো অনেক পরের। আমরা ইসলাম যতটুকু অনুমোদন করে সেটাই বলি, কোরআনে যেটা আছে এটা দেওয়া হয় না। কারণ এই ধরনের একটা অনেক ক্ষেত্রে বলা হয়, যুক্তি দেওয়া হয় যে ওই বোন বা মেয়েটি নিজ থেকে তার অংশ ছেড়ে দিয়েছে।
আসলে এনভায়রনমেন্ট এমনভাবে মানে প্রস্তুত করে রাখা হয়, সে যদি ছেড়ে না দেয় এটা তার একটা বদনামের বিষয় হবে, এবং এখানে অনেক ক্ষেত্রে মায়েরও ভূমিকা আছে। ভূমিকা থাকে। কারণ উনি তো এটা একটা ঐতিহ্যগতভাবে এটা পেয়ে আসছেন এবং ওনার মাইন্ডসেটটা এমনই হয়ে আসছে যে মেয়েদের না নেওয়াই উচিত, সে তো স্বামীর ঘরে গেছে, স্বামীর সে সম্পদ প্রাপ্ত হবে, এরকম একটা বিষয় আছে। এমনকি যারা ধর্ম পালন করেন, ধর্ম চর্চা করেন এবং ধার্মিক বলে সমাজে পরিচিত আলেম উলামা সমাজ, তাদের মধ্যেও আপনি দেখবেন তারা বোনকে বঞ্চিত করে, কিংবা যদি দেওয়াও হয় তাহলে এটা একটা মোটামুটি লোক দেখানো হয়। এমনকি সবচেয়ে দামি হয় কিন্তু ভিটা, কারণ এই ধানের জমি আর ভিটার মধ্যে কিন্তু মূল্যে অনেক পার্থক্য থাকে। তাহলে দেওয়া হলে হয়তো ধানের জমিটা দেওয়া হয়, ভিটার অংশটা আর কোনো অংশ বোনের জন্য নির্ধারণ হয় না। এটা নির্ধারণ করা যায় কিংবা টাকা দিয়ে কিনে নেওয়া যায়, কোনোভাবে এটা আর সেটেল করা হয় না, এটা ভাইদের জন্য রেখে দেওয়া হয়। এটা অতি অবশ্যই ইসলামের একটা লঙ্ঘন, কারণ কোরআনে যেখানে এই আয়াতটি আসছে যে 2 মেয়ের অংশ 1 ছেলের সমান, এই আয়াতের শেষে একটা সতর্কবাণী আছে, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, তোমরা এটা অতিক্রম করবে না। তাহলে যেভাবেই হোক, আপনি যে ব্যাখ্যা দিয়ে হোক, বোনের মাপ করার উসিলা দিয়ে হোক, যেভাবেই হোক, আপনি যখন এটা লঙ্ঘন করছেন তাহলে আল্লাহর সীমারেখাটা অতিক্রম করছেন এবং আল্লাহর একটি নির্দেশ সেটি অমান্য করছেন, এটা যেই করুক। কিন্তু আপনি যেমন একটি লঙ্ঘনের কথা বলছেন, আবার অনেকে হয়তো মানে এই অংশটুকুই দিচ্ছে না, কিন্তু আবার দাবি তুলছে যে না, সমান অধিকার দিতে হবে। এখানে ইসলাম আসলে এটাকে ব্যাখ্যা দেয় কিভাবে? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে ইসলাম পরিবারকে যেভাবে দেখেছে বা পরিবারে ইসলামের দায়িত্ব বন্টনটা যেভাবে আসছে, সে আলোকেই কিন্তু ইসলামের সম্পত্তি বন্টন ব্যবস্থাপনাটা হয়েছে। আচ্ছা, কারণ ইসলামে পরিবারের মূল দায়িত্বটা পুরুষকে দিয়েছে, সংসারের খরচ বহন করা, বাচ্চাদেরকে বড় করা, তাদের পড়াশোনা, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, মাহরানা দেওয়া, এই সব দায়িত্ব ইসলাম কিন্তু পুরুষকে দিয়েছে। সেই আলোকে পুরুষের অংশটিকে বেশি রাখা হয়েছে। এটার সাথে ইসলামের সামাজিক ব্যবস্থা, ইসলামের পরিবার ব্যবস্থার সাথে একটা সম্পর্ক রয়েছে, যে আলোকে এই বন্টনটা করা হয়েছে। আর আপনি যদি এটা ভেঙে দিতে চান তাহলে এটা মুসলিম সমাজে সম্ভব না। আপনি যদি বলতে চান যে সমাজে পরিবারে স্বামীর দায়িত্ব যতটুকু, স্ত্রীর দায়িত্ব ততটুকু, পরিবারের খরচ স্বামী স্ত্রী সমানভাবে বহন করবে, মুসলিম সমাজে এটা সম্ভব না। এটা আরেক ধরনের নৈরাজ্য সৃষ্টি হবে। তারা আমাদের জন্য নিরাপদ হচ্ছে ইসলাম যতটুকু নারীর অধিকার দিয়েছে সেটাও যদি আমরা শতভাগ আদায় করে থাকি, তাও কিন্তু একটা সুন্দর বৈষম্যহীন সমাজ হতে পারে। আপনাকে ধন্যবাদ। ওমা ফাতেমা, আপনার কাছে জানবো যে এই যে 24-এর কথা ঘুরে ফিরে আপনার কাছে আসলেই আমরা বলছি, এই যে মানে আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে স্বর ক্ষীণ হয়ে যাওয়া, যে একটা হাল ছেড়ে দেয়া, বা যেই বাস্তবতা আপনারা চেয়েছিলেন আস্তে আস্তে নারী কোণঠাসা হচ্ছে, সেটা আপনি বা অন্য কেউ যেভাবে হোক না কেন, তাহলে আগামীর বাংলাদেশে এই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব বলে যে আমরা আসলে এত প্রত্যাশা করেছিলাম, এটি আসলে কি ঠেকবে শেষ পর্যন্ত? আমরা যদি সেই সংরক্ষিত আসনের কথাও বলি বা ওই সেই ইশতেহার পর্যন্ত থাকা বলি, সেখানেই কি নারীরা থেকে গেল কিনা? আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম হয় না যে সবার স্বর ক্ষীণ হয়ে গেছে বা সবাই চুপ হয়ে গেছে। গত 5 আগস্টের পরে আসলে নারীদের অধিকার নিয়ে প্রচুর কথা হয়েছে। এটা কতটুকু এনশিওরড হয়েছে এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে, কিন্তু সোসাইটির ভিতরে বলি বা আমাদের যারা শিক্ষিত সমাজ আছে তাদের মধ্যেও কিন্তু একটা বড় ধরনের স্বর উঠেছে যে নারীদের হকটা তাহলে কোথায়। এবং সাম্প্রতিক সময়ে যখন আমরা গতকালকে যখন আমাদের ছোট বাচ্চাটি 8 বছরের বাচ্চাটিকে ধর্ষণ করা হয়, এটার পরে আমরা যেভাবে করে সোসাইটির মধ্যে থেকে রিপারকেশন দেখেছি, এটা কিন্তু সচরাচর, এটা কিন্তু আপনার মানে সোসাইটির মধ্যে কনসার্ন আছে বলেই ঘটনাটা হয়েছে। সবাই কিন্তু, আমরা যদি ফ্যামিলিগুলোর দিকে তাকাই, সবাই কিন্তু তার ফ্যামিলি যে ফিমেল মেম্বার তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যে একটা হেনস্থার শিকার হইতে পারে যে কোনো মুহূর্তে, এটা কিন্তু একটা পরিবারের জন্য বা একটা মেয়ের জন্য একটা ট্রমা। তো যে কোনো পরিবারের কাছেই কিন্তু এগুলো একটা বড় ধরনের সিকিউরিটি কনসার্ন তৈরি করেছে। এখন আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, আমি বারবার বলেছি যে সরকার বর্তমানে বাংলাদেশ আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের মতো খুব বেশি, আগেও খারাপ ছিল কিন্তু আগে অন্তত পুলিশটা অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তো পুলিশ অনেক জায়গা থেকে ইনঅ্যাক্টিভ। দিনের বেলাতেই দেখা যাচ্ছে যে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার দিক নির্দেশনা থাকুক, গভর্নমেন্টের পক্ষ থেকে একদম, কারণ সরকার তো সব থেকে বড় ইনস্টিটিউট। যখন সরকার একটা বড় ক্যাম্পেইন চালাবে তখন সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে সারা বাংলাদেশে। এবং আমরা যেটা মনে করি যে
এখানে ধরেন সাইবার বুলিং নিয়ে সরকার বড় ধরনের একটা ক্যাম্পেইন চালাতে পারে, নারী হেনস্থা নিয়ে সরকার ক্যাম্পেইন চালাতে পারে। যখন এটা একটা সামাজিক ক্যাম্পেইন এখানে তৈরি হবে সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই জনগণের মধ্যেও কিন্তু একটা সতর্কতা, একটা সচেতনতা তৈরি হয়। আমরা এই ধরনের অ্যাকশনগুলো অন্তত আশা করি যে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। আর বিশেষ করে রিসেন্ট সময়ে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, আপনি যদি শেখ হাসিনার 15 বছরের আমলনামা দেখেন, ওই সময়েও কিন্তু নারীর ধর্ষণের পরে হত্যার ঘটনা খুবই স্বাভাবিক, মানে এবং মানে যেটা হয়েছে যে হঠাৎ করে ধর্ষণের ঘটনা, একটি ঘটনা যখন হচ্ছে অনেক বেশি লাইমলাইটে চলে আসে, তখন আমরা জানতে পাই যে ও আচ্ছা এত সমীকরণ দেখা গেছে, এতগুলো ধর্ষণ হয়েছে। কিন্তু প্রতি মুহূর্তেই তো আমরা জানি যে এখানে মেয়েদের ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। তো শেখ হাসিনার আমলে যেটা হতো যে কোনো ধরনের বিচারই পরিপূর্ণভাবে মানে এটি আলোচনাও আর করার ব্যাপারই না আসলে, থাকতো না। আর আরেকটা বিষয় যেটা হতো যে আলোচনা যখন কিছুটা ম্রিয়মাণ হয়ে যেত, সাথে সাথে কিন্তু আসামিরা ছাড়া পেয়ে যেত, আসামিরা জামিন পেয়ে যেত। তো আমরা যেটা এক্সপেক্ট করি যে সরকারের পক্ষ থেকে একটা প্রপার বিচার কার্যক্রম যাতে এই ধর্ষকদের চালানো হয়, এবং আমরা এই ধর্ষকদের বিচার চাই। যদি জনগণ দেখে যে ধর্ষণ করলে সেটার বিচার হয়, তাহলেই কিন্তু শুধুমাত্র এখানে ধর্ষণের এই হারের একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এর বাদে যে বুলিংগুলো হচ্ছে সাইবার স্পেসে, বুলিং নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে চাইলে তারা একটা বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। সম্প্রতি কিন্তু ফায়েজ ভাই বলি, মাহফুজ আলম ভাই, ওরা কিন্তু আবার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তারা কিন্তু এই সাইবার হ্যারাসমেন্ট নিয়ে একটা বড় ধরনের ক্যাম্পেইন চালাতে পারেন। সেটা কিন্তু আমরা একদম আগস্ট মাস থেকে বলে আসছিলাম, কারণ মেয়েদেরকে একদম টার্গেট করেই কিন্তু আওয়ামী লীগ হ্যারাসমেন্টটা করছে। আপনি যদি একটু সাইবার স্পেসের দিকে তাকান, এটা আমি একটু স্পেসিফিক্যালি বলতে চাই, শুরুতে কিন্তু তারা সংখ্যালঘু কোয়েশ্চেন নিয়ে অনেক বেশি ভোকাল ছিল, কিন্তু সংখ্যালঘু প্রশ্নটা এটা পরে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু আপনি যদি পরবর্তী ইস্যুগুলো দেখেন, নারীদের রাস্তাঘাটে হেনস্থার পরিমাণ কিন্তু প্রচুর বেড়েছে। এই রাস্তায় যদি আপনি ক্যাটকলিং যেটা আমরা বলি, যে পোশাক আশাক নিয়ে হুট করে একটা কথা বলে দিবে, রাস্তার পাশ দিয়ে সামনে দিয়ে যাবে, কানে কানে খুব বাজে একটা কথা বলে দিবে, এটা কিন্তু মেয়েদের এই ধরনের হেনস্থার সংখ্যা অনেক বেশি বেড়েছে। এখন আমাদের যেটা চোখে পড়েছে রিসেন্টলি, যে ওই আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টকে যখন হেনস্থা করা হয়েছে, এটার পরবর্তী রাতের বেলা যে শাহবাগে এখানে একটা মব ক্রিয়েট করে তারা গেল, তাদেরকে তো এখানে চিহ্নিত করা যায় যে তাদের কোনো ধরনের পলিটিক্যাল আইডেন্টিটি আছে। যদি পলিটিক্যাল আইডেন্টিটি থাকে, তাহলে কাদের নির্দেশে হচ্ছে তারা গেল, এবং এখানে কি কোনো সংঘবদ্ধ চক্র কি কাজ করে কিনা। গভর্নমেন্ট যদি এই চক্র ধরে কাজ করতে পারে, আমার মনে হয় যে ঢাকা শহরে যে একটা মেজর হারে আপনার নারী হেনস্থাটা হচ্ছে, এটা আমার মনে হয় যে এখানে একটা সংঘবদ্ধ চক্র কাজ করছে, এবং কোনো না কোনোভাবে এটার একটা বড় অংশ ফান্ডেড। এবং গভর্নমেন্ট যদি এখানে প্রপার অ্যাকশনে যায়, তাহলে এই ক্যাটকলিং বলি বা যেটা হেনস্থা, নারী হেনস্থা, সেই সমস্যাটা আমরা একটা বড় সমাধান করতে পারবো। আর ধর্ষণের ক্ষেত্রে যদি এখানে বিচার ছাড়া আসলে এখানে কোনোভাবেই ধর্ষণের সংখ্যাটাকে কমানো সম্ভব না। আমরা প্রপার বিচার দেখতে চাই। ধন্যবাদ অধ্যাপক সাইমা, আপনার কাছে জানতে চাই, এই যে বিচারহীনতার সংস্কৃতি, আমরা তো 15 বছর ধরে এই কথা বহুবার আসলে বলেছি, এখানে কি আইনের ফাঁকফোকর কোন পর্যায়ে আছে? মানে এটি একটি সাধারণ ব্যাপার হয়েছে। আপনি এমনও জানবেন যে আমরা কোনো পরিবারে গিয়ে দেখেছি 5 বছরের একটি শিশু কাছে ডাকলে বলে যে মা যেতে নিষেধ করেছে পুরুষের কাছে। মানে এটি আমাদের নিজেদের কাছের সম্পর্কগুলোকেও আসলে খুব ভারী করে ফেলছে কিনা, দুটো জানতে চাই। জি, প্রথমে আসি বিচার নিয়ে যেটা বললেন, যে ব্যাপারটা হচ্ছে যে ধর্ষণ নিয়ে যখন দেখেন আমরা যে ডেটাটা নিয়ে কথা বলি, সেখানে ধরে নেন আমি একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে 1 বছরের একটা ডেটার কোনো একটা পার্টিকুলার রিজিয়নে 4274টা ধর্ষণ, এবং সেটা লিগ্যাল কেসে গেছে মাত্র 4টা, এবং এগুলা তো রিপোর্টেড কেস, হ্যাঁ, যেগুলো রিপোর্ট হয়নি সেটা তো আরো। তাহলে আপনি বোঝেন তিনটিতে একটি নথিভুক্ত হচ্ছে না, এমন তথ্য আসলে আছে। তো ধর্ষণের ক্ষেত্রে যেটা বলছি, যে আগেও হচ্ছে, এখনো হচ্ছে, আগে হয়েছে বলে যে এখনো হতে হবে তা না, যা এটা হতে পারবে না। এখন এর আগে যেটা হয়েছে, ধর্ষণের ক্ষেত্রে যখন এটা নিয়ে কাজ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে এসছে, ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া আছে, এবং আমরা কোথাও না কোথাও হয়তো বা ওখানেই ফুল স্টপ দিয়ে আছি। জি, ক্যাপিটাল পানিশমেন্টের আগের যে পুরো প্রসেসটা, ইটস আ ভেরি লেন্দি প্রসেস, এবং এই প্রসেসে অনেকেই যেতে চাচ্ছে না, পরিবারগুলো যায় না, এবং এই সিস্টেমটা হয়তো বা যদি লম্বা সময় চলে, তখন পরিবারগুলোকে থ্রেটের মধ্যে দিয়ে যেতে হয়, পরিবারে তাদের এছাড়াও একটি অস্বস্তির ব্যাপার আছে। এই প্রশ্নের মুখোমুখি হতে হয় না, কারণ যে পরিবারটা এটা তো খালি যে মেয়েটা ধর্ষণের শিকার হলো শুধু তো সে মানসিকভাবে হেনস্থার শিকার, পুরো গোটা পরিবার, তার ছোট ভাই বোনের বিয়ে শাদী, সমস্ত সামাজিক
গ্রহণযোগ্যতা সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো এই প্রসেসের মধ্যেই কেউ যেতে চায় না। তো বিচারে ক্যাপিটাল পানিশমেন্ট রাখবে কি রাখবে না সেটা একটা প্রশ্ন, কিন্তু তার চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে খুব দ্রুততার সাথে এটার বাস্তবায়ন। এটা যতক্ষণ না প্রায়োগিক ব্যাপারটা আসছে ততক্ষণ কি হচ্ছে আপনি জানেন, সেই জায়গাটায় ওই যে পুরুষতন্ত্রের একটা ব্যাপার কিন্তু থাকে। সেখানে তারা মনে করে যে যারা এখনো পোশাক নিয়ে, আপনি দেখেন যে ছেলেটা খুব প্রকাশ্য দিবালোকেও সে একটা অত্যন্ত কুৎসিত একটা মন্তব্য করলো, সে এটার ভেতর তার ভেতরে কিন্তু কোনো অপরাধ বোধ নাই। সে নৈতিক পরিবারেও যে দেখবেন আমাদের এটাকে মনে করছি যে নারীর পোশাক নিয়ে বলা যায়, বলা যায় না। আমি আমার ধর্মকে যতটুকু জানি, আমি ধর্মে খুব স্যারের মতো শিক্ষিত হব না, কিন্তু আমি জানি যে আমাকে যা নিয়ম কানুন দেওয়া আছে তার থেকে অনেক বেশি পুরুষকে দেওয়া আছে। আপনার চোখ তুলেই তাকানোর কথা না, প্রসঙ্গটাই কিন্তু শুরুই হয়েছে পুরুষকে দিয়ে, আপনার চোখ তুলে তাকানোর কথা না। সমস্যাটা হচ্ছে আমাদের সমাজে না, আমরা মনেই করি না যে আমি কাউকে যে কোনো কিছু বলতে পারি না। পোশাক নিয়ে আপনি কখনোই, এটা তো আরো অনেক পরের ফেজের ব্যাপার। দাড়ি টুপি নিয়ে আমি প্রশ্ন করতে পারবো না, কারণ এটা তার পার্সোনাল চয়েস। কে হিজাব পরবে হিজাব পরবে না, তার পার্সোনাল চয়েস। এই যে একটা ভব্যতা সভ্যতা, এটার থেকে তো আমরা অনেক দূরে। আপনি তো খালি বলবেন না রুরাল এরিয়ায়, আপনি দেখবেন একদম ভদ্র রুরাল কেন, এটা তো রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এই ঘটনা ঘটার পরে তো আর তো কোনো কথা থাকতে পারে না। আমি বলতে চাচ্ছি যে একদম সুশীল সমাজেও আপনি দেখবেন খুব সহজেই প্রশ্নগুলা করা হয়, হ্যাঁ, পোশাক নিয়ে প্রশ্ন বা এই ধরনের হেনস্থা। তো নারীর প্রতি যে এই আচরণটা না, এই আচরণগত দিক থেকে যতদিন না আমাদের পরিবারে, পাঠ্যপুস্তকে, প্রতিষ্ঠানের চর্চা হবে ততদিন পর্যন্ত এর বের হওয়া সম্ভব নয়। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক জুবায়ের, আপনার কাছে জানতে চাই যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শুরুর জীবনে আমরা দেখেছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এবং এই যে তার আল্লাহ রাসূলকে যে টেনে নিয়ে যাওয়া, তাকে সক্ষম করা বা সমাজে দাঁড় করানো, এত বড় একটি এক্সাম্পল আসলে আছে। তারপরেও ব্যবসা, রাজনীতি, অর্থনীতিতে নারীকে আসলে কতটুকু ইসলাম পারমিট করে এটি জানতে চাই। আর এই যে আমাদের এত অবক্ষয়, সেখানে আমাদের কারিকুলামে বা এমন কি ছিল যে এই নৈতিকতার আলোচনা, ধর্মের আলোচনা কি আরেকটু বেশি ছিল কিনা, সেটিও কি আস্তে আস্তে সরে যাওয়ার কারণে বা সরিয়ে ফেলার কারণে কি এই ঘটনাগুলো বেশি বাড়ছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং তার পরবর্তী খলিফাদের সময়ে সামাজিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় নারীদের অনেক বড় উপস্থিতি দেখি। আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বললেন, উনি বিজনেস উইমেন ছিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি তো যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, শুধু জামালের যুদ্ধে না, তার আগে উনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, পানি বহন করে নিয়ে যেতেন। নারীরা মোটামুটি প্রায় সকল যুদ্ধে ওই পিছনে থাকতেন। বাজার নিয়ন্ত্রণ করার কথা, বাজার নিয়ন্ত্রণে পাওয়া যায় একজন তাবি মহিলার নাম পাওয়া যায়, যিনি বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে যুদ্ধের ময়দানে ছিলেন। বা ওই যে শুধু সেবা করাতেই কি ছিল নাকি যুদ্ধ করাতেও ছিল? না, সামনে ছিলেন না, তারা আহতদের সেবা করার কাজ করতেন, যুদ্ধের সামনে ছিলেন না। এভাবে আমরা একটা বড় ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দেখি, বিশেষ করে এডুকেশনে। আপনি দেখবেন হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা, কিন্তু দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওনার ভাতিজা ভাগিনেরা ছিল এবং তাদের অনেক বন্ধুবান্ধব ছিল, তাদেরকে তারা পড়াতেন। দামেস্কে ফাতিমা আল বাতিহিয়া নামে এক নারীর নাম পাওয়া যায়, যিনি দামেস্কের মসজিদে বুখারি পড়াতেন। পরে বৃদ্ধ হয়ে যাওয়ার পর উনি মদিনায় আসেন এবং মসজিদে নববীতে বসে পড়াতেন, এবং তিনি ক্লান্ত হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে হেলান দিয়ে একটু বিশ্রাম নিতেন। আপনি কল্পনা করতে পারবেন না। আমরা যেহেতু শেষ প্রান্তে, আমি শুধু ছোট করে জানতে চাই যে আমাদের কারিকুলাম থেকে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরাও 15 বছর আগে, 20 বছর আগে যা পড়েছি, সেখানেও কি আসলে ইসলামকে বা ধর্মকে বা নৈতিকতাকে আস্তে আস্তে সরানো হয়েছে কিনা, এটির ফলাফলকে আমরা এত বছর পরে এসে পাচ্ছি? বিষয় যেটা, সেটা হচ্ছে কারিকুলামে ধর্মের দুটো দিক আছে। একটা হচ্ছে ইবাদত, উপাসনার দিক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এর প্রতিটারই কিন্তু একটা উদ্দেশ্য আছে বা মাকসাদ আছে। আপনি যদি বলেন সালাত, তাহলে বলা হচ্ছে সালাত অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি যদি বলেন রোজা, বলে যে রোজা পালনের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমরা প্রতিটা ইবাদতের বাহ্যিক দিকটার উপর যে পরিমাণ গুরুত্ব দেয়, কয়টা ফরজ, কয়টা সুন্নত, এগুলো, কিন্তু এর যে একটা অন্তর্নিহিত দিক
বা আমরা বলতে পারি যে এর একটা রুহ বা প্রাণ সত্তা, প্রাণ শক্তি আছে, বা এর একটা মাকসাদ আছে যেটা অর্জন করার উদ্দেশ্য, একটা বড় উদ্দেশ্য, যে সালাত থেকে সে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে। রোজার উদ্দেশ্য হচ্ছে সে তাকওয়া অর্জন করবে। এই যে অন্তর্নিহিত উদ্দেশ্যটা হাসিল করা, সে ব্যাপারে গুরুত্ব কম, কারিকুলামও গুরুত্ব কম, কিংবা শিক্ষকরা যে পাঠদান করেন সেক্ষেত্রেও গুরুত্ব কম, কিংবা প্রশিক্ষণ যদি দেওয়া হয় সে ব্যাপারেও গুরুত্ব কম। এটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন, পরিবারে তেমনি। স্যার, যে কারণে আমরা নৈতিক দিকটায় দুর্বল হয়ে গেছি। পিছিয়ে যাচ্ছি। উমামা ফাতেমা, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে যে অবস্থায় থাকি না কেন, আগামের বাংলাদেশ তো আসলে তরুণদেরকে আসলে গড়তে হবে, সেই ঝান্ডা আপনারা বয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা আসলে এই বিষয়গুলোকে আরও কিভাবে গুরুত্ব দিতে চান? আরও কত ডায়ালগ হতে পারে? মানে নারীর সমানাধিকার বা মূল্যবোধ, মর্যাদা যেভাবে আমরা বলি না কেন, এটি বাস্তবায়ন কিভাবে হতে পারে? আপনার পরামর্শ কি? নারীর সমানাধিকারের প্রশ্ন যখন আমরা তুলি, মানে যখন আমরা ইকুয়ালিটির কথা বলছি, আমি যখন একদম 5 আগস্ট পরবর্তী সময়ে আমাকে নারীদের অংশগ্রহণ বা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি কি চাই, তখন আমি বলেছিলাম যে আমাদের কিন্তু এখানে পদ পদবি দ্বারা অলংকৃত হওয়াটা এখানে মূল উদ্দেশ্য না। আমরা সবাই চাই নারী হিসেবে এবং মানুষ হিসেবে যাতে আমি মর্যাদাটা পাই সমাজের প্রতিটা স্তরে। আমরা যে শুধুমাত্র তো আমি রক্ত মাংসের একজন মানুষ না, আমাদের তো আসলে মন আছে, আমাদের তো একটা জীবন আছে। নারীকে যে একটা মানুষ হিসেবে মূল্যায়ন করা, তাকে অনার্ড ফিল করানো, তাকে সম্মান বোধ করানো, এটা কিন্তু সোসাইটির মধ্যে আমরা দেখেছি যে খুবই খুবই কম। এবং বরং নারী মানেই হচ্ছে তাকে পুলিশিং করতে হবে, নারী মানেই হচ্ছে যে হয় তার হকটা আমি দিব বা তাকে হচ্ছে আমি একটা কন্ট্রোল করব। এই যে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করতে যাওয়ার প্রবণতা, এটার কারণে কিন্তু মেয়েদের মধ্যে একটা রেবেলিয়াস একটা কি বলে যে চরিত্র তৈরি হয়। এটা আমার নিজের মধ্যেও হয়েছে, আমাদের সোসাইটির মধ্যেও এটা খুব কমন। যখন দেখা যায় যে নারীকে তার মনটা না বুঝে, তার চিন্তাটাকে না বুঝে শুধুমাত্র বাইরে থেকে আরোপ করে দেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে সোসাইটির মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যেটা আমরা বর্তমান সময়েও দেখছি যে নারী পুরুষের মধ্যে যে চিন্তাগত একটা বিশাল তফাৎ তৈরি হয়ে গেছে। নারীরা অনেক এগিয়ে গেছে চিন্তার দিক থেকে, কিন্তু পুরুষরা কিন্তু নারীর ওই মেন্টালিটিটাকে রিড করতে পারেন না। তাহলে এই তরুণদের বা নতুন রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকার কোন বিষয়গুলোতে দেওয়া উচিত? খুব সংক্ষেপে। অবশ্যই নারীদের যে চিন্তা, সেই চিন্তাগুলোর গুরুত্ব দেওয়া, নারীদের চিন্তাগুলোকে শুনতে চাওয়া যে তারা আসলে কি চায় নতুন দেশ থেকে। একই সাথে হচ্ছে নারীদের সাইবার স্পেস বলি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের যে নিরাপত্তা, সেটা আমাদেরই একদম বেসিক কনসার্ন। আমরা চাই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা আরও ওপেনলি কথা বলুক। নারীর সংক্রান্ত যে টপিকগুলো, এগুলো সেকেন্ডারি টপিক না। আপনি ধরেন আমি গত 3-4 দিন কিন্তু একদমই রিসেন্টলি যে ইউএন থেকে যে একটা আপনার রিপোর্ট প্রকাশিত হলো, সেটা নিয়ে কিন্তু একটা সংবাদ সম্মেলন হয়েছে। বাংলাদেশের গণহত্যার বিচার নিয়ে কিন্তু আমরা সবাই এই মুহূর্তে সব থেকে বেশি কনসার্ন হওয়ার কথা, যেহেতু আওয়ামী লীগের গণহত্যার বিচারে একটা অনেক বড় একটা লিপ আমাদের এসেছে এই রিসেন্টলি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে। কিন্তু আমরা কিন্তু কথাটা বলতে পারছি না, কারণ দেশে ইন্টারনালি আমাদের নারী নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কিত থাকতে হচ্ছে। এখন যখনই আমি নারী নিরাপত্তা নিয়ে কোশ্চেন তুলছি, আমার এটাকে কিন্তু একটা সেকেন্ডারি টপিক বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ আমার টপিকটা কিন্তু সেকেন্ডারি না, এটা খুবই বেসিক, একটা দেশের 50% জনগণের বেসিক কোশ্চেন। যখন এই 50% জনগণের কোশ্চেনটাকে সেকেন্ডারি টপিক হিসেবে ডিল করা হয় পলিটিক্যাল স্ফিয়ারের পক্ষে, এটি বাস্তবায়ন আসলে সম্ভব নয়। তখন আসলে যতই আমি দাবি দিই না কেন, এটা কিন্তু অধ্যাপক সাইমা, আপনার কাছে শুধু জানতে চাই যে আপনি দেখবেন যে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, নারী অধিকার সংস্কার কমিশনও কিন্তু আছে, নাম কি আমরা শুনছি? এই আলোচনাটি, এই সংস্কার কমিশন এখন পর্যন্ত রিপোর্টও দেয়নি বা এটা নিয়ে আলোচনাও আসলে তেমন শোনা যাচ্ছে না। এটিকে বাদ রেখেও যদি আপনার কাছে মোটা দাগে দুটো পরামর্শ জানতে চাই যে রাষ্ট্রকে এখন এই নারীর প্রশ্নে কেমন আচরণ আসলে করতে হবে বা কোন দিকে আসলে এগিয়ে যাওয়া উচিত? আপনার এই যে উমামা যে সমস্ত পয়েন্টগুলো বললো, এগুলো খুবই খুবই বাস্তব এবং এটাই বাস্তবতা এখন বাংলাদেশের। এই মুহূর্তে যদি আমাদেরকে শুরু করতে হয়, আমি সংস্কার এই শব্দটাতে আপাতত যাব না। আমি বলবো আমার আইন দরকার, আইন প্রয়োগ দরকার। সোশ্যাল বুলিংটা নারীকে উঠতে দিচ্ছে না, সোশ্যাল বুলিংটা খুব রূঢ় বাস্তব। এটা কখনো কোনো পুরুষের পক্ষে বোঝা সম্ভব না যে এটার ক্ষতিকর দিকটা কোথায়, মানুষকে মনের দিক থেকে তার আত্মবিশ্বাসকে কিভাবে ভেঙে ফেলে। বর্তমান সমাজে যারা, আমি পুরুষ বলতে কিন্তু সমস্ত পুরুষ বিদ্বেষী যে মনোভাব একদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একটা গোষ্ঠী এটা জানে যে নারীকে কিভাবে দুর্বল করে ফেলা যায়, সেজন্য এই সোশ্যাল বুলিং, ট্যাগিং, ক্যাটকলিং এই সমস্ত কিছু করছে। আমি মনে করি আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক এই সোশ্যাল বুলিংয়ের এখানে আইন এবং ধর্ষণ এবং যে কোনো নারীকে হেনস্থার এগেনস্টে আইনের প্রয়োগ দিয়ে।
আইন আমাদের আছে, আইনের প্রয়োগটা দেখতে চাচ্ছি সরকারের কাছে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নারী সবার আগে সব থেকে বেশি বাধাপ্রাপ্ত হয় পরিবারেই, কারণ বৈষম্যটি শুরু হয় ছেলে এবং মেয়ের মধ্য থেকে, এরপরে সমাজ, তারপরে রাষ্ট্র। তো তাই পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই মিলে যদি এক হয়ে আসে, আমরা অভ্যুত্থানের ক্ষেত্রে দেখেছি যে কোনো একটি বড় ঘটনা ঘটলে আমরা রাস্তায় নেমেছি। নারীর প্রতি যখন অত্যাচার, অন্যায় করা হচ্ছে, তাকে কোণঠাসা করা হচ্ছে, সেক্ষেত্রেও যদি আমরা সবাই মিলে অন্তত মাঠে নামতে পারি, সাহস যোগাতে পারি, সম্মান দিতে পারি, সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলতে পারি, তবে হয়তো নারী তার সমানাধিকার পাবে এবং 24 পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।